আজকে আপনাদের সাথে আছি আমি মেন্টর হিসেবে ডাক্তার তানভীর তৈরি হওয়া দিয়ে। আচ্ছা, আগে থেকে আমার সেমিলুনার ভালভগুলো বন্ধ ছিল, এবার অ্যাট্রোভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি না ভেন্ট্রিকল একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে কাজ করছে? আচ্ছা, আমরা যদি আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা দেখি, যে প্রথম আইসোমেলিক ভলভেট্রিক কন্ট্রাকশন ফেজে দেখা যাচ্ছে সবগুলো ভালভ যেগুলো সবুজ কালিতে চিহ্নিত সেগুলো বন্ধ হয়ে আছে এবং ভেন্ট্রিকল একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে কাজ করছে এবং এই ক্লোজ ক্যাভিটির ভিতরে কন্টেন্ট আছে। ডায়াস্টল থেকে যে ব্লাডগুলো এসেছিল সেই ব্লাডগুলো জমা হয়ে আছে। তাহলে এই ভেন্ট্রিকল হচ্ছে একটা ক্লোজ ক্যাভিটি উইথ কন্টেন্টস। তাহলে ক্লোজ ক্যাভিটি উইথ কন্টেন্ট, তাহলে তার ভিতরে প্রেশারটা কি হতে থাকবে? প্রেশারটা রাইজ করতে থাকবে, প্রেশার বাড়তে থাকবে। তাহলে এই দেখুন আমরা যেখানে পি দিয়ে ফিগারে প্রেশারটা চিহ্নিত করেছি সেটা বাড়ছে এবং এই ক্লোজ ক্যাভিটির ভিতরে প্রেশার বাড়তে 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 যে পয়েন্টে ভেন্ট্রিকলের প্রেশার গ্রেট ভেসেলের প্রেশারের থেকেও বেড়ে যাবে, মানে ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকলের প্রেশার পালমোনারি আর্টারি প্রেশারের থেকেও বেশি হয়ে যাবে, লেফট ভেন্ট্রিকলের প্রেশার আউটার থেকেও বেশি হয়ে যাবে, সেই পয়েন্টে যে সেমিলুনার ভালভগুলো এক ধাক্কায় উপরের দিকে খুলে যাবে। এই ভালভটা যে খুললো এটা প্রেশার গ্রেডিয়েন্টের কারণে খুললো, যখন ভেন্ট্রিকলের প্রেশারটা গ্রেট ভেসেলের প্রেশার থেকে বেড়ে গিয়েছিল এবং এই যে ভালভগুলো খুলে গেল এই পয়েন্টে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজটা শেষ হয়ে আমার র্যাপিড ইজেকশন ফেজ শুরু হলো। প্রেশার গ্রেডিয়েন্টের কারণে প্রচুর পরিমাণে ব্লাড খুব অল্প সময়ে ভেন্ট্রিকল থেকে গ্রেট ভেসেলে চলে যাবে। মোটামুটি 70 to 80% ব্লাডই চলে যায় র্যাপিড ইজেকশন ফেজে। র্যাপিড ইজেকশন ফেজের ডিউরেশন কম, কিন্তু প্রেশার গ্রেডিয়েন্ট বেশি থাকে বলে এখানে মোস্ট অফ দ্য ব্লাড ইজেক্টেড হয়ে যায়। এরপর যখন আস্তে 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 মোস্ট অফ দ্য ব্লাড বের হয়ে যাওয়ার পরে প্রেশার গ্রেডিয়েন্টটা কমে আসবে, তখন শুরু হচ্ছে স্লো ইজেকশন ফেজ এবং এই স্লো ইজেকশন ফেজে খুব অল্প পরিমাণ ব্লাড ধীরে ধীরে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার দিকে যেতে থাকবে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির দিকে। তাহলে স্লো ইজেকশন ফেজে ব্লাড যাচ্ছে কম, 20 to 30%, এবং এর ডিউরেশনটা বেশি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের ফেজ তিনটা, একটা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, একটা র্যাপিড ইজেকশন ফেজ আর একটা স্লো ইজেকশন ফেজ। এবং যখন প্রেশার গ্রেডিয়েন্ট আবার অ্যাওর্টার বেড়ে যাবে, আবার পালমোনারি আর্টারি বেড়ে যাবে ভেন্ট্রিকুলের তুলনায়, তখন করবে কি এই ভালভগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য তৈরি হবে এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। আচ্ছা, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে বলেছিলাম প্রথম ধাপটার মতো দুইটা ধাপ আছে, একটা প্রোটোডায়াস্টল আর একটা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। যখন আবার গ্রেট ভেসেলসের প্রেশার ভেন্ট্রিকুলার প্রেশার থেকে বেড়ে যাবে, তখন হঠাৎ করে এই পালমোনারি অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়ে যাবে। এই সেমিলুনার ভালভগুলো বন্ধ হওয়ার কারণে তৈরি হবে সেকেন্ড হার্ট সাউন্ড। ক্লোজার অফ দ্য সেমিলুনার ভালভস এন্ড প্রোডাকশন অফ সেকেন্ড হার্ট সাউন্ড, এইটুকু পর্যন্ত হচ্ছে প্রোটোডায়াস্টল ফেজ। ঠিক আছে? এবার আগে থেকে অ্যাট্রোভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ ছিল, সেমিলুনার ভালভগুলো বন্ধ হয়ে গেল, তাহলে ভেন্ট্রিকল আবার একটা ক্লোজ ক্যাভিটির মতো কাজ করবে। কিন্তু এবার কিন্তু এই ক্লোজ ক্যাভিটির ভিতরে কোনো কন্টেন্ট নাই, কারণ ব্লাড তো সব বের হয়ে গিয়েছে সিস্টোলের সময়। তাহলে এবার ভেন্ট্রিকল হচ্ছে একটা ক্লোজ ক্যাভিটি উইদাউট কন্টেন্ট। তাই যদি হয়ে থাকে তাহলে এবার ভেন্ট্রিকলের ভিতরে প্রেশার কমতে থাকবে। ভেন্ট্রিকলের ভিতরে প্রেশার কমতে 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 যে পয়েন্টে যে অ্যাট্রিয়ার থেকেও ভেন্ট্রিকলের প্রেশার কমে যাবে, তখন সে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলোকে ধাক্কা দিয়ে নিচের দিকে চলে যাবে, কারণ প্রেশার গ্রেডিয়েন্ট এবার এখানে বেশি, এই জন্য ধাক্কাটা আসবে নিচের দিকে। তাহলে এই যে সেমিলুনার অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো খুলে গেল, এই জায়গাটাতেই আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা শেষ এবং ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজটা শুরু হবে। প্রেশার গ্রেডিয়েন্টের কারণে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে প্রচুর পরিমাণে ব্লাড অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসতে থাকবে। আচ্ছা, এবার যখন প্রেশার গ্রেডিয়েন্টটা কমতে থাকবে, আস্তে আস্তে রিডিউসড ফিলিং বা স্লো ফিলিং ফেজে চলে যাব। সেখানেই আগের মতো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা কথা আমরা কার্ডিয়াক সাইকেল পড়ানোর শুরুতেই বলে নিয়েছি, সেটা হচ্ছে যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে একদম শেষ মুহূর্তে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে বা অ্যাট্রিয়া সিস্টেম হয়। এই জন্য একদম শেষ মুহূর্তে নতুন অনেকগুলো ব্লাড অ্যাট্রিয়া সিস্টেমের কারণে বা অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করার কারণে সে র্যাপিডলি অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসবে। এই জন্য আমাদের হচ্ছে এখানে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এই ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের জন্য আমরা পাই থার্ড হার্ট সাউন্ড
এবং লাস্ট র্যাপিড ফিলিং এর জন্য পাই আমরা ফোর্থ হার্ট সাউন্ড। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজটা হয়েছিল প্রেসার গ্রেডিয়েন্টের কারণে, আর লাস্ট র্যাপিড ফিলিং ফেজটা হচ্ছে অ্যাট্রিয়াল মাসকুলার কন্ট্রাকশনের কারণে বা অ্যাট্রিয়াল সিস্টোলের কারণে। যখন এই প্রেসার গ্রেডিয়েন্টটা আবার কমে যাবে, কমে যেয়ে আস্তে আস্তে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ হয়ে আবার শুরু হয়ে যাবে ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে এইভাবে ভেন্ট্রিকুলার সিস্টোল ডায়াস্টোল একটার পর একটা চলতে থাকবে, কখনো প্রেসার গ্রেডিয়েন্টের পার্থক্যের কারণে, কখনো বা সিস্টোলের কারণে, কখনো বা আমার কোনো ভালভ ক্লোজারের কারণে বিভিন্ন সময় বিভিন্ন হার্ট সাউন্ড তৈরি হতে থাকবে। ক্লিয়ার হয়েছে কার্ডিয়াক সাইকেল? যদি হয়ে থাকে তাহলে আমরা এবার এই যে হার্ট সাউন্ডগুলোর কথা বললাম সেগুলো সম্পর্কে একটু ব্রিফ ধারণা রাখি। আচ্ছা, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড কোনটা কোন সময় হচ্ছে বা কোন স্টেজে হচ্ছে সেটা তো আমরা জেনে গিয়েছি, সেটাই প্রথমে দেওয়া হয়েছে। ফার্স্ট হার্ট সাউন্ড হয় কখন? আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে। সেকেন্ড হার্ট সাউন্ডটা হয় প্রোডায়াস্টোলের সময়। থার্ড হার্ট সাউন্ডটা হয় ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের সময়। ফোর্থ হার্ট সাউন্ডটা হয় লাস্ট র্যাপিড ফিলিং ফেজ বা অ্যাট্রিয়াল সিস্টোলের সময়। কজ কি? প্রথম দুইটার ক্ষেত্রে ভালভ ক্লোজার, 3 নম্বরটার ক্ষেত্রে হ্রাস অফ ব্লাড ভলিউম বা প্রেসার গ্রেডিয়েন্টের কারণে হচ্ছে, আর 4 নম্বরটা হচ্ছে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট বা কন্ট্রাকশনের কারণে হচ্ছে। ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড দুইটারই আবার কম্পোনেন্ট আছে, মাইট্রাল ট্রাইকাসপিড কম্পোনেন্ট, অ্যাওরটিক পালমোনারি কম্পোনেন্ট। এটা কিন্তু খেয়াল করার মতো বিষয়, কারণ আমাদের মাথায় সহজে ক্লিক করে এটা যে সেকেন্ড হার্ট সাউন্ডের কম্পোনেন্ট থাকে, ফার্স্ট হার্ট সাউন্ডের কম্পোনেন্ট থাকে, কিন্তু ইউজুয়ালি এরা স্প্লিট করে না বলে আমরা এদেরকে আলাদা করতে পারি না। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক কেমন সেটা আমরা জানি। ডিউরেশন অফ ফ্রিকোয়েন্সির কথা যদি বলতে হয় তাহলে উদাহরণটা আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি যে ফার্স্ট হার্ট সাউন্ড কার সময় বলা হয় বাড়িতে নতুন বউ যখন আসে তার সাথে। আচ্ছা, যখন একজন নতুন মানুষ আসে তখন তার কি হয়? তার প্রত্যেকটা কথাই অনেক আস্তে কিন্তু অনেক টেনে টেনে দেখা যাচ্ছে, একটু দীর্ঘ স্বরে সে কথাটাকে বলছে কিন্তু অনেক আস্তে। ফার্স্ট হার্ট সাউন্ড অনেকটা সেরকম, তার ক্ষেত্রে দেখা যায় ডিউরেশনটা বেশি, ফ্রিকোয়েন্সিটা কম। আর সেকেন্ড হার্ট সাউন্ডটা উল্টা, অনেক পরিচিত একটা মানুষ যে অনেক জোরে জোরে কথা বলে এবং কথাগুলো দ্রুত বলে, ঠিক আছে? তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডটা যখন মানুষটা পরিচিত হয়ে যায় তখন তার ক্ষেত্রে কেমন হয়? ডিউরেশনটা কমে আসে, ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে, ঠিক? আর কোন জায়গায় এই হার্ট সাউন্ড কোনটা বেশি ভালো শোনা যায় সেটা দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা হার্ট সাউন্ড কোন স্টেজে আমরা পাচ্ছি, কেন পাচ্ছি, কার কম্পোনেন্ট আছে, কে কোথায় ভালো শোনা যায়, কার ফ্রিকোয়েন্সি বেশি, কার ডিউরেশন বেশি বা কম, এগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। এর প্রত্যেকটা পোর্শন থেকেই প্রশ্ন দেওয়া যায়। ক্লিয়ার? তাহলে আমরা কার্ডিয়াক সাইকেল জানলাম, কার্ডিয়াক সাইকেলের সাথে রিলেটেড করে আমরা হার্ট সাউন্ডটা পড়লাম। হার্ট সাউন্ডের পরে চলে আসছে হার্ট রেট। হার্ট রেট নর্মাল 60 to 100, এটা আমরা সবাই জানি। কার ক্ষেত্রে? অ্যাডাল্টের ক্ষেত্রে। কিন্তু যদি আমি বলি আপনাকে একটা ফিটাসের ক্ষেত্রে নর্মাল কত, একটা নিউবর্নের ক্ষেত্রে নর্মাল কত, চিলড্রেনের ক্ষেত্রে নর্মাল কত, ওল্ড এজে নর্মাল কত, তখন কিন্তু ভাগ চলে আসবে। তখন কিন্তু 60 to 100 বললে হবে না। তাহলে এই রেঞ্জগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। ফিটাসের ক্ষেত্রে 140 থেকে 150 বিটস পার মিনিট, নিউবর্নের ক্ষেত্রে 130 থেকে 140, যখন চিলড্রেন যাবে তখন 80 to 120 পর্যন্ত, ওল্ড এজে গিয়ে একদম ন্যারো হয়ে আসতেছে রেঞ্জটা 75 থেকে 80, ঠিক আছে? আর একজন ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে কত? অ্যাজ ইউজুয়াল 60 to 100। এখন হার্ট রেট থেকে প্রশ্ন আসে ট্যাকিকার্ডিয়ার কজ, হার্ট রেট থেকে প্রশ্ন আসে ব্র্যাডিকার্ডিয়ার কজ। এখানে যে প্রথমে যে চার্টটা দেওয়া হয়েছে এটা গ্যামাগেল চার্ট, এবং এখানে যে কজোলজিগুলো আছে এগুলো একটু জটিল। যেমন আমি এই জন্য চেষ্টা করেছি এই কজোলজিগুলোকে নিউমোনিক দিয়ে মনে রাখতে। প্রথম যে প্রেজেন্টেশনটা আপনারা দেখছেন এখানে দেওয়া আছে যে যেগুলো ট্যাকিকার্ডিয়া করে, বিএমআই ডেথ। আচ্ছা, বি ফর ব্রেন ব্রিজ রিফ্লেক্স। ব্রেন ব্রিজ রিফ্লেক্সটা কি? ব্রেন ব্রিজ রিফ্লেক্সটা আপনি এক লাইনে লিখে রাখেন, সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া ডিউ টু ভলিউম ওভারলোড, সেটাকে বলা হয় ব্রেন ব্রিজ রিফ্লেক্স। কিভাবে? মনে করুন আপনার ভলিউম ওভারলোড হয়েছে, ভলিউম ওভারলোড হলে এই ভলিউম ওভারলোড আমার হার্টেও হচ্ছে, হার্টের চেম্বারগুলোতেও ভলিউম ওভারলোড হচ্ছে। হার্টের চেম্বারগুলোতে যদি ভলিউম ওভারলোড হয় তাহলে আমার অ্যাট্রিয়াতেও ভলিউম ওভারলোড হচ্ছে। অ্যাট্রিয়াতে যখন ভলিউম ওভারলোড হবে অ্যাট্রিয়াল ওয়াল স্ট্রেসড হচ্ছে। অ্যাট্রিয়াল ওয়াল যখন স্ট্রেস হবে অ্যাট্রিয়াল ওয়ালে যে সিম্প্যাথেটিক ফাইবারগুলো থাকে সেগুলো স্টিমুলেট হবে, আর যখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে তখন হার্ট রেট বেড়ে যাবে। তাহলে ভলিউম ওভারলোডের কারণে আলটিমেটলি হার্ট রেট বেড়ে গেল। এটাই ব্রেন ব্রিজ রিফ্লেক্স। এর
এরকম রিফ্লেক্স অন্যদিকে মানে ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে কুশিং রিফ্লেক্স। ব্র্যাডিকার্ডিয়ার এই কজগুলোকে আমরা ফাইন জিসিএস নিউমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করব। তাহলে রিফ্লেক্স দুটো, একটা হচ্ছে ব্রেইন ব্রেস রিফ্লেক্স আর একটা হচ্ছে কুশিং রিফ্লেক্স। কুশিং রিফ্লেক্সটা সহজে আমরা জানি, রেজড আইসিপি বা রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য যদি আমার হার্ট রেট কমে যায় তো সেটাকে আমরা বলি হচ্ছে কুশিং রিফ্লেক্স। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি এইদিকে। মোস্ট অফ দ্য পেইনফুল স্টিমুলাই আমার হার্ট রেট বাড়িয়ে দেয়, তবে ব্যতিক্রম হচ্ছে এই যে দেখুন নিচের দিকে যেটা আছে, ট্রাইজেমিনাল নার্ভের যে পেইন ফাইবার গুলো আছে সেগুলোকে যদি আমি স্টিমুলেট করি তাহলে কিন্তু আমার হার্ট রেট কমে যাবে। আচ্ছা, এখানে আবার সেই আগের কথাই বলা হয়েছে ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য অ্যাট্রিয়াল রিসেপ্টর, যেটা আমরা ব্রেইন ব্রেস রিফ্লেক্সের সময় বলেছি। ইন্সপিরেশনে হার্ট রেট বাড়ে, এক্সপ্রেশনে হার্ট রেট কমে। এক্সপ্রেশন ছাড়া বাকি যত আছে যেমন এক্সাইটমেন্ট, এক্সারসাইজ, এপিনেফ্রিন সব কিছুই হার্ট রেটকে বাড়ায়। আচ্ছা, হাইপারডাইনামিক সার্কুলেশন যত কজগুলো আছে এগুলোতে আমাদের হার্ট রেট বাড়বে। আর এইদিকে ফিয়ার বলি, এদিকে আমরা স্লিপ বলি, গ্রিফ বলি, সবকিছুই কিন্তু হার্ট রেট কমাবে। ফিয়ার শুনলে মনে হয় হার্ট রেট বেড়ে যাবে, কিন্তু পারতপক্ষে সে হার্ট রেট কমাবে। ঠিক আছে? আচ্ছা, ব্যারোসিস্টারের কথা বলা হয়েছে। ব্যারোসিস্টার যদি স্টিমুলেটেড হয় বা ব্যারোসিস্টারে যদি আমার পজিটিভ ফিডব্যাক যায় তাহলে সে হার্ট রেটকে কমাবে। কিন্তু যদি ব্যারোসিস্টারে নেগেটিভ ফিডব্যাক যায় বা ব্যারোসিস্টার ইনঅ্যাক্টিভেটেড হয় বা ব্যারোসিস্টার অ্যাক্টিভিটি কমে যায় সেক্ষেত্রে হার্ট রেট বেড়ে যাবে। মানে উল্টা দিক দিয়ে যদি আমি চিন্তা করি, নর্মালি ব্যারোসিস্টার স্টিমুলেট হয়ে সে হার্ট রেটকে কমায়। ঠিক আছে? তাহলে জ্ঞানের এই কঠিন চার্ট থেকে আমরা জানলাম। এবার একটু সহজ জিনিসগুলো দেখে রাখি যেটা আমাদের সচরাচর আমরা জিজ্ঞেস করলে এক পলকে বলে ফেলতে পারি। ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়ার কজ সেগুলো এখানে দেওয়া আছে। ট্রেন্ড অ্যাথলেট ব্র্যাডিকার্ডিয়া হয়, স্লিপে ব্র্যাডিকার্ডিয়া হয়, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, ওখানে থাইরয়েডক্সিক আছে, এখানে হাইপোথাইরয়েডিজম। বিভিন্ন হার্ট ডিজিজ ব্র্যাডিকার্ডিয়া করে, ইনফ্লোএমআই ব্র্যাডিকার্ডিয়া করে, তাই না? সাথে আমাকে খেয়াল রাখতে হবে অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা এতক্ষণ আমরা বলিনি। রেজড আইসিপি কথা ওখানে কুশিং সিনড্রোমের মধ্যে বলেছি। আর তিনটা ড্রাগের নাম এখানে বলা হয়েছে যে তিনটা ড্রাগ হার্ট রেট কমাতে পারে। তারা কারা? একটা বিটা ব্লকার, একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, একটা ডিজিটালিস বা ডিজক্সি। এই তিন গ্রুপের ড্রাগ হার্ট রেট কমাতে পারে। ট্যাকিকার্ডিয়ার ভিতরে আমরা যেগুলো বলেছি সেগুলো এখানে লেখা আছে। হার্ট ডিজিজের মধ্যে এখানে হার্ট ভালভের ডিজিজের কথা বলা হয়েছে, কার্ডিওমায়োপ্যাথির কথা বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এই সবগুলো চার্ট মিলিয়ে আমাকে হার্ট রেট বাড়ে কোন কোন কন্ডিশনে, হার্ট রেট কমে যেতে পারে কোন কোন কন্ডিশনে, সেই জিনিসগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, চলে আসি এবার কিছু ইসিজি চেঞ্জ সম্পর্কে। ইসিজিতে আমরা কি কি ইনফরমেশন পাই আমরা জানি। ইসিজিতে আমরা পিওএফ দিয়ে আমরা অ্যাট্রিয়াল ডিপোলারেশন দেখতে পাই, কিউএস কমপ্লেক্স দিয়ে হচ্ছে আমরা ভেন্ট্রিকুলার ডিপোলারেশন দেখি, টিউএফ দিয়ে আমরা ভেন্ট্রিকুলার ডিপোলারেশন দেখি। এবং অ্যাট্রিয়াল ডিপোলারেশন আমরা ইসিজিতে পাই না কারণ সেটা ভেন্ট্রিকুলার সাথে মার্চ করে যায়। কেন, কিভাবে মার্চ করে যায় সেটা হচ্ছে আমরা কার্ডিয়াক সাইকেল পড়ার সময় দেখে নিয়েছি। আচ্ছা, এবং এই ইসিজির বিভিন্ন ওয়েভের বিভিন্ন রকম চেঞ্জ আছে। পরীক্ষার জন্য আপনার অ্যাবসেন্ট পিওএফটা যেমন গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসটি ইলেকশনের কজ, টি ইনভার্সনের কজ, এগুলো গুরুত্বপূর্ণ। আর ইলেকট্রোলাইট রিলেটেডের মধ্যে হাইপোক্যালিমিয়া এবং হাইপারক্যালিমিয়ার ইসিজি চেঞ্জ আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে হাইপোক্যালিমিয়া কি কি ফিচার পেতে পারি আমরা ইসিজিতে। দেখুন, যতদিন ইন্টারভাল আছে বেড়ে যাবে, প্রলংড পিআর ইন্টারভাল, কিউটি ইন্টারভাল, এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয়ে একটা নতুন ইউএভ অ্যাপিয়ার করতে পারে। এসটি ডিপ্রেশন যখন হচ্ছে সাথে টি ওয়েভটা ইনভার্টেড হয়ে যেতে পারে, কিছু একটুবিক বিটস পেতে পারি। আর সিভিয়ার হাইপোক্যালিমিয়া, সিভিয়ার হাইপোক্যালসিমিয়া, সিভিয়ার হাইপোম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কি পেতে পারি? টর্সিডাস ডিপয়েন্টাসের ফিচার পেতে পারি। যদি আমরা হাইপারক্যালিমিয়া বলি তখন কি কি থাকে? পি ওয়েভটা অ্যাবসেন্ট বা ফ্ল্যাট থাকে, কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যায়, একটা টল পিক সিলিন্ডার টি ওয়েভ অ্যাপিয়ার করে, ওখানে কোনো ইউএফ থাকে না। তাহলে হাইপোক্যালিমিয়ার এই ফিচারগুলোর সাথে হাইপারক্যালিমিয়ার তিনটা তাহলে আমরা লিখে রাখবো। একটা হচ্ছে ফ্ল্যাট বা অ্যাবসেন্ট পি ওয়েভ, ব্রড কিউআরএস কমপ্লেক্স এন্ড টল পিক সিলিন্ডার টি ওয়েভ। তাহলে হাইপোক্যালিমিয়া এবং হাইপারক্যালিমিয়ার ইসিজি ফাইন্ডিং খুব বেশি গুরুত্বপূর্ণ। সাথে বলছিলাম এসটি এলিভেশনের কজ আমাদেরকে পড়তে হবে। এসটি এলিভেশন বললে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন বুঝি, সাথে অ্যানজাইনার মধ্যে প্রিন্সিপাল অ্যানজাইনা বলি। আরো অনেকগুলো কন্ডিশন আছে যেগুলোর ক্ষেত্রে এসটি এলিভেশন হতে পারে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের জন্য হচ্ছে একটা তো মায়োকার্ডিয়াল ইনফাকশন, একটা অ্যাকিউট পেরিকার্ডাইটিস, একটা প্রিন্সিপাল অ্যানজাইনা, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম,
একটা হচ্ছে ব্রুগাডা সিনড্রোম, আর একটা হচ্ছে রেজড আইসিপি। নিচের দিকে দেখুন হাইপার ক্যালিমিয়া, হাইপোথার্মিয়া। অন্তত পক্ষে এই কজগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে। যখন লেকচার শিটটা পেয়ে যাব তখন সেখানে আরো কতগুলো পড়ার চেষ্টা করব। পি ওয়েভ অ্যাবসেন্ট হয় কোন কন্ডিশনে, টি ওয়েভ ইনভার্টেড হয় কোন কন্ডিশনে, এগুলো আমরা জানবো। ঠিক আছে, তবে সব থেকে ইনফিনিটি এসটা কিন্তু হাইপোক্যালিমিয়া এবং হাইপার ক্যালিমিয়ার ইসি ফাইন্ডিং। ওকে, আচ্ছা চলে আসি ব্লাড প্রেশার রেগুলেটরি সিস্টেমে। রেগুলেটরি সিস্টেম বলার আগে দুই লাইনে একটু করে বলে নেই যে কি কি ধরনের ব্লাড প্রেশার আছে। 4 ধরনের, তাই না? একটা সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে পালস প্রেশার, আর একটা হচ্ছে মিন প্রেশার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের যে পার্থক্য সেটা হচ্ছে পালস প্রেশার, আর মিন প্রেশার হচ্ছে পালস প্রেশার প্লাস ওয়ান থার্ড অফ পালস প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তাই না? তাহলে মিন প্রেশার বললে আমরা মেইনলি এখানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে পাই। সিস্টোলিক ব্লাড প্রেশার দিয়ে আমরা মেইনলি হার্টের পারফরমেন্সটাকে বুঝি, মানে হার্ট কেমন কাজ করছে, দ্যাট মিনস কার্ডিয়াক আউটপুট, সেটার সাথে করেসপন্ড করে সিস্টোলিক ব্লাড প্রেশারটা। আর যে রেজিস্ট্যান্স বা যে বাধার এগেইনস্টে হার্টকে কাজ করা লাগে সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে ইন্ডিকেট করে। এই রেজিস্ট্যান্সের সাথে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার রিলেটেড। পালস প্রেশারটা ডিরেক্টলি প্রপোর্শনাল বা রিলেটেড হচ্ছে স্ট্রোক ভলিউমের সাথে। আর মিন প্রেশার, যেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেইন রিপ্রেজেন্ট করে, মিন প্রেশার বেড়ে যাওয়া মানে পেশেন্ট হাইপারটেনশন ডেভেলপ করছে। ক্লিয়ার? তাহলে 4 ধরনের এই ব্লাড প্রেশারকে বা যে কোনো ধরনের ব্লাড প্রেশারকে নর্মালি আমার বডি চেষ্টা করে সে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সে নর্মাল রাখার জন্য। বেড়ে গেলে কমানোর চেষ্টা করে, কমে গেলে বাড়ানোর চেষ্টা করে। সেই ধরনের কতগুলো মেকানিজম আমরা এখানে দেখছি। এগুলোর মধ্যে আমাদেরকে জানতে হবে কোনগুলো শর্ট টার্ম মেকানিজম, কোনগুলো ইন্টারমিডিয়েট, কোনগুলো লং টার্ম। শর্ট টার্ম মেকানিজম আছে 3টা। একটা হচ্ছে কি কি আছে, একটা হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, একটা হচ্ছে কেমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে সিএনএস ইসকেমিক মেকানিজম। ওকে, আচ্ছা ইন্টারমিডিয়েট মেকানিজমগুলোর মধ্যে আছে একটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম, একটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, আর একটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার। ক্লিয়ার? আচ্ছা লং টার্ম রেগুলেশন বা যে মেকানিজমগুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে 2টা। একটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম, আর একটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। ক্লিয়ার? নামগুলো আমরা অন্তত মনে রাখবো যে এগুলোর মধ্যে কোনটা লং টার্ম, কোনটা ইন্টারমিডিয়েট, কোনটা শর্ট টার্ম। শর্ট টার্ম এবং লং টার্ম নামগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা এই মেকানিজমগুলো কোনটা কিভাবে কাজ করে অত ডিটেইলস আমাদের জানার দরকার নেই। আমরা আপাতত প্রথমে ব্যারোরিসেপ্টরটুকু জানবো। ব্যারোরিসেপ্টর মেকানিজম আমাদের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদেরকে জানতে হবে ব্যারোরিসেপ্টর কি কাজ বা কোথায় থাকে। সে থাকে ক্যারোটিড সাইনাস অ্যাওরটিক আর্চে। কোনো কারণে যদি এই জায়গাগুলোতে প্রেসার বেড়ে যায় তাহলে সে স্টিমুলেটেড হবে ব্যারোরিসেপ্টর মেকানিজম। আচ্ছা কিভাবে? ধরলাম কোনো কারণে আমার প্রেসার বেড়ে গিয়েছে, ক্যারোটিড সাইনাসের প্রেসারও বেড়ে গিয়েছে, ওটা স্ট্রেস হয়ে ওখানে ব্যারোরিসেপ্টরটা স্টিমুলেটেড হয়ে গিয়েছে। এখন সে 2 দিক থেকে কাজ করবে। একটা হচ্ছে ব্রেনে ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করবে, আর অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমিয়ে দিবে। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, সিম্প্যাথেটিক যদি কমে যায়, তাহলে হার্ট রেট, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন বা ফোর্স অফ কন্ট্রাকশন সবকিছুই কমে যাবে। আর অন্যদিকে ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করলে ভ্যাসোডাইলেশন বা ভেনোডাইলেশন হবে। এদিকে হার্ট রেট, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিভিটি কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, ওইদিকে ভেনোডাইলেশন হলে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। এই দুইটা সম্মিলিত সাফল্য হচ্ছে ব্লাড প্রেশারটা কমানো। আর ব্যারোরিসেপ্টর যদি কোনো কারণে নেগেটিভ ফিডব্যাক যায় তাহলে এই ঘটনাগুলো পুরো উল্টাটা যাবে। বিসিএস এর জন্য আমার এত জটিল চিন্তা করার দরকার নেই, আমরা সহজভাবে জানবো ব্যারোরিসেপ্টর মেকানিজম ব্লাড প্রেশার বেড়ে গেলে এইভাবে সে ব্লাড প্রেশারটাকে কমাতে পারে। আর কমানোর পথে সে ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। অন্য যে 2টা আছে শর্ট টার্ম, কেমোরিসেপ্টর এবং সিএনএস ইসকেমিক মেকানিজম, দুটোই ব্লাড প্রেশার কমে গেলে বাড়ায়। আপ টু 80 মিলিমিটার মার্কারি পর্যন্ত কেমোরিসেপ্টর কাজ করবে, আর যখন ব্লাড প্রেশার 60 এর নিচে চলে আসে তখন সিএনএস ইসকেমিক মেকানিজম কাজ করে। ঠিক আছে? ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজমের মাধ্যমে কি করে? ক্যাপিলারি এবং টিস্যুর মাধ্যমে ফ্লুইড এক্সচেঞ্জের মাধ্যমে ব্লাড প্রেশার রেগুলেট করে। যখন প্রেশার বেড়ে যায় তখন সে করে কি? ক্যাপিলারি থেকে ফ্লুইড টিস্যুতে পাঠিয়ে দেয়। আর যখন প্রেশার কমে যায় তখন সে করে কি? ফ্লুইড থেকে বা ফ্লুইডটাকে টিস্যু স্পেস থেকে ক্যাপিলারিতে অসমোসিসের মাধ্যমে নিয়ে আসে।
তার মানে সে বেড়ে গেলে কমাতে পারে, কমে গেলে বাড়াতে পারে। স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলাচার কি জিনিস? সহজ। ব্লাড ভেসেলটা প্রেশার বেড়ে গিয়েছে, কন্টিনিউয়াস স্ট্রেস পড়ছে তার উপরে, স্ট্রেস বাড়তে 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 যখন থ্রেশহোল্ডটা ক্রস করে যায় তখন ভেসেলটা রিল্যাক্স হয়ে যায় ট্রানজিয়েন্টলি, পার্মানেন্ট না কিন্তু। এই ট্রানজিয়েন্টলি যে ভেসেলটা রিল্যাক্স করে গেল তখন প্রেশারটা ধাপ করে ফল করে গেল, আবার আস্তে 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 ভেসেল তার আগের ফর্মে চলে আসবে। ক্লিয়ার? স্ট্রেস ফলোড বাই রিল্যাক্সেশন, প্রেশার বাড়া থেকে কমানোর জন্য। আরেকটা যেটা আছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন, ওই পাথরের মাধ্যমে আমরা অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করব, যেটা একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। সেই ভ্যাসোকনস্ট্রিক্টর কি কাজ করবে? ব্লাড প্রেশারটা কমে গেলে তাকে বাড়াবে। লং টার্মের মধ্যে আছে রেনাল বডি ফ্লুইড, কোনো কারণে বডিতে ফ্লুইড বেড়ে গিয়েছে, সেটা কিডনির মাধ্যমে আমি আউটপুটটা বাড়িয়ে বডি থেকে বের করে দিব, যেটা প্রেশার বেড়ে গিয়েছিল প্রেশারটা কমে আসবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ মেকানিজম আমরা ছোটবেলা থেকে খুব বেশি বারবার পড়ে থাকি, সেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। কিছুই না, প্রেশার কমে গিয়েছে, প্রেশার কমে গেলে আমার কিডনিতে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, যখন কিডনিতে ব্লাড ফ্লো কমে যাবে তখন জাংস্টার গ্লোমেরুলার সেল থেকে রেনিন সিক্রেশন বেশি হবে, রেনিন সিক্রেশন হলে সে অ্যাঞ্জিওটেনসিনোজিন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করবে, যে অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করবে লাংসে, যে অ্যাঞ্জিওটেনসিন 2 ইটসেলফ আ ভ্যাসোকনস্ট্রিক্টর এবং অ্যাক্টস ইন দ্য ইন্টারমিডিয়েট পিরিয়ড। আচ্ছা, সাথে যখন সে লং টার্মে চলে আসবে তখন সাথে সে কাকে নিয়ে আসবে? অ্যালডোস্টেরনকে নিয়ে আসবে। অ্যালডোস্টেরন এনে সে কি করবে? সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে ব্লাড ভলিউমটা বাড়াবে। তার একদিকে সে ভ্যাসোকনস্ট্রিকশন আগে থেকেই করছিল, সাথে এবার অ্যালডোস্টেরন যুক্ত হয়ে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করলো, আলটিমেটলি ফ্লুইড রিটেনশনের মাধ্যমে ব্লাড ভলিউম বেড়ে যেয়ে ব্লাড প্রেশারটাকে বাড়াতে পারবে। তাহলে ব্লাড প্রেশার রেগুলেটরি অনেকগুলো মেকানিজমের নাম আমরা জানলাম, এবং এগুলোর মধ্যে আমরা ব্যারোসেপ্টর এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন একটু ডিটেইলস পড়লাম, বাকিগুলো হালকা একটু ধারণা রাখলাম। আচ্ছা, চলে আসি এবার কার্ডিয়াক আউটপুট সম্পর্কে। কার্ডিয়াক আউটপুট এখানে প্রেজেন্টেশনে আমরা ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল অনেকগুলো কজ দেখছি। আমি এতগুলো কজকে সামারাইজ করে একটু সহজ করে দেখার চেষ্টা করব। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট কি? কার্ডিয়াক আউটপুট, তাই না? আমরা ব্লাড প্রেশারকে যদি ভাঙি তাহলে একদিকে আছে কার্ডিয়াক আউটপুট, আরেকদিকে আছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই কার্ডিয়াক আউটপুটকে যদি ভাঙি তাহলে আছে আমার স্ট্রোক ভলিউম আর আছে হার্ট রেট। স্ট্রোক ভলিউমকে যদি ভাঙি তাহলে হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম। ঠিক আছে? তাহলে আমি যদি সরাসরি স্ট্রোক ভলিউম বাড়াই কার্ডিয়াক আউটপুট বাড়বে, হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এন্ড সিস্টোলিক ভলিউম কমলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এখন কার্ডিয়াক আউটপুট বাড়ার কতগুলো ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আছে, কতগুলো প্যাথোলজিক্যাল ফ্যাক্টর আছে, কমারও বাড়ারও। ফিজিওলজিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে এটা পড়ানোর সময় আমি সব সময় একজন আঙ্কেলের কথা চিন্তা করি। ঠিক আছে? ওকে, প্রথমে এই আঙ্কেলটা কেমন? একজন বয়স্ক আঙ্কেল, তার মানে তার এজ বেশি। যেহেতু আঙ্কেল বলছি তাহলে জেন্ডারটা কি? মেল। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে একজন বয়স্ক মোটা আঙ্কেল। মোটা যদি বলছি ওনাকে, দুঃখিত, তাহলে তার বডি সারফেস এরিয়া বেশি। ঠিক আছে? তিনি কি করছেন? প্রচন্ড গরমের মধ্যে, ঠিক আছে, প্রচন্ড গরমের মধ্যে শুয়ে বা বসে আছেন। তাহলে প্রচন্ড গরম যদি বলি তাহলে হাই এনভায়রনমেন্টাল টেম্পারেচার। কি করছেন? শুয়ে বসে আছেন, লাইং বা সিটিং পজিশন। আচ্ছা, তাহলে এই যে বয়স্ক মোটা আঙ্কেল তিনি প্রচন্ড গরমের মধ্যে শুয়ে বা বসে আছেন, এই অবস্থায় উনি দুইটা কাজ করছেন। একটা হচ্ছে উনি কন্টিনিউয়াসলি খাচ্ছেন, ইটিং, কারণ ওনার বডি সার্ভিস এরিয়া বেশি, খেতে হবে। আবার খেতে খেতে ওনার মনে পড়ছে আর আমি তো সারাদিন শুয়ে বসে আছি আবার খাচ্ছিও, তাহলে আমাকে কি করতে হবে? মাঝে মধ্যে উঠে একটু করে হালকা এক্সারসাইজ করে নিতে হবে। তাহলে এই যে আঙ্কেলের দৈনন্দিন কার্যক্রমের একটা বর্ণনা দিলাম, এটাই হচ্ছে ফিজিওলজিক্যালি কার্ডিয়াক আউটপুটকে বাড়ায়। ক্লিয়ার? তাহলে ফিজিওলজিক্যালি কার্ডিয়াক আউটপুট বাড়ে হচ্ছে এই কন্ডিশনগুলোতে, ইনক্রিজিং এজ,
মেল, ইনক্রিজ বডি সারফেস এরিয়া, হাই এনভায়রনমেন্টাল টেম্পারেচার, লাইং অর সিটিং পোস্চার, ইটিং অর এক্সারসাইজের সময়। ঠিক আছে? আচ্ছা, এরপর এই ঘটনা যে মানে এখানে যে কথাগুলো বলা হয়েছে তার বিপরীতটা যদি আমি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট কম হবে। তাহলে ইয়ং এজ, ফিমেল, লিন থিন পারসন, কোল্ড টেম্পারেচার, তারপর যদি আমি বলি স্ট্যান্ডিং পশ্চার, স্টারভেশন বলি, ইনঅ্যাক্টিভিটি বলি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাবে ফিজিওলজিক্যালি। আচ্ছা, সাথে আসছে প্যাথোলজিক্যাল কি কি কন্ডিশন যেগুলোর ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট বাড়তে পারে, কার্ডিয়াক আউটপুট কমতে পারে। তাহলে প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলোকে অনেকগুলো নাম আছে জ্ঞানক এবং গায়টন মিলিয়ে। আমি দুটার জন্যই জাস্ট দুইটা হেডলাইন ব্যবহার করব। যদি আমি বলি ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট তাহলে আমার হেডলাইন হচ্ছে একটা। সেই প্রথম হেডলাইনটা কি? হাইপারডাইনামিক সার্কুলেশন। হাইপারডাইনামিক সার্কুলেশন। আর দ্বিতীয়টা হচ্ছে এখানে হাইপোক্সিয়া। তাহলে হাইপারডাইনামিক সার্কুলেশনের যতগুলো কজ আছে সবগুলোর ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। এখন আমি যদি বলি হাইপারডাইনামিক সার্কুলেশনের অনেকগুলো উদাহরণ দিয়ে ফেলেন তো আপনারা একবারে, কি কি আসতে পারে এখানে? অ্যানিমিয়া আসতে পারে, প্রেগন্যান্সি আসতে পারে, বেরিবেরি আসতে পারে, তারপর থাইরোটক্সিকোসিস আসতে পারে, ফিভার আসতে পারে, প্যাগেট ডিজিজ অফ দ্য বোনস আসতে পারে, এভি ফিস্টুলা আসতে পারে। তাহলে এইগুলোর ক্ষেত্রে হাইপারডাইনামিক সার্কুলেশন আমি পেতে পারি। কেন এগুলো একটা হেডিং এ বললাম জানেন? তার কারণটা হচ্ছে এই উদাহরণগুলো যেমন একদিকে আপনার কার্ডিয়াক আউটপুটকে বাড়াচ্ছে, এছাড়াও সে আরো কতগুলো কাজ করতে পারে। একটা হচ্ছে সে কার্ডিয়াক আউটপুটকে বাড়ায়, একটা হচ্ছে সে হার্ট রেটকে বাড়াতে পারে, একটা হচ্ছে তাদের ক্ষেত্রে লাউড ফাস্ট হার্ট সাউন্ড আমি পেতে পারি, একটা হচ্ছে এখানে ক্ষেত্রে আমরা একটা বিনাইন বা ফ্লো বা ফাংশনাল মারমার পেতে পারি। তাহলে এই যতগুলো কথা বললাম তাহলে এদের কজের মধ্যে হচ্ছে আমার এই হাইপারডাইনামিক সার্কুলেশনের এক্সাম্পল গুলো চলে আসবে। লাউড ফাস্ট হার্ট সাউন্ডে এই হাইপারডাইনামিক সার্কুলেশন ছাড়াও আরেকটা হচ্ছে সাথে থাকে মাইটোলস্টোসিস, এমএস। ঠিক আছে? তাহলে হাইপারডাইনামিক সার্কুলেশন কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারে, হার্ট রেট বাড়াতে পারে, ফাস্ট হার্ট সাউন্ডকে লাউড করতে পারে, বিনাইন বা একটা ফ্লো মারমার তৈরি করতে পারে। আচ্ছা, চলে আসি সাথে বলেছিলাম হাইপোক্সিয়া যেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ায়। এবার চলে আসি কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে প্যাথোলজিক্যালি কার্ডিয়াক আউটপুট কমে যায়। আচ্ছা, প্যাথোলজিক্যালি কার্ডিয়াক আউটপুট যদি কমতে হয় তাহলে আমাকে একটা টার্ম সহজ করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট আমার হার্ট থেকে অ্যারেস্ট করছে। কি বের হচ্ছে? ব্লাড বের হচ্ছে। তাহলে কোনো কারণে যদি আমার ব্লাড কম থাকে বা কোনো কারণে যদি আমার যে পাম্প বা হার্ট পাম্প ফেলিওর থাকে তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে সহজ সবটা কথা যদি বলতে হয় তাহলে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুটের যদি প্যাথোলজিক্যাল কজ বলি, একটা হচ্ছে গ্রস হেডিং এ যে কোনো ফর্মের কার্ডিয়াক ডিজিজ। আর আমরা কার্ডিওলজিতে কার্ডিয়াক ডিজিজকে সবসময় গ্রস তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইসকেমিক কার্ডিয়াক ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ যতগুলো আছে তার মধ্যে ইনফেকশন আপনি বলতে পারেন, ইসকেমিয়া বলতে পারেন। একটা হচ্ছে হার্ট ফেলিওর, আর একটা হচ্ছে অ্যারিথমিয়া। আপনি বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেখবেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি করে, অ্যাট্রিয়াল ফ্লাটার কি করে, এত ভাগ বাটার মধ্যে আপনার যাওয়ার দরকার নেই। আপনি গ্রসলি জেনে রাখবেন যে কোনো ফর্মে কার্ডিয়াক ডিজিজ যদি থাকে কার্ডিয়াক আউটপুট কমবে। দুই নম্বরটা হচ্ছে শক। শক থাকলে আমার ফ্লুইড কমে যাচ্ছে, ফ্লুইড কমে যাওয়া মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ঠিক আছে? তাহলে যত ধরনের আমার ডিজিজগুলো আছে তাকে এই দুইটা হেডিং এ যদি আমি ফেলে দিই তাহলে এগুলো কার্ডিয়াক আউটপুট কমাবে। ক্লিয়ার হলো? অনেকগুলো টার্মিনোলজির পড়া আমরা একটু সহজ করে পড়ে নিলাম। আচ্ছা, এরপর যেটা আছে এক্সারসাইজের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুটে কি বা কার্ডিওভাস্কুলার কি কি চেঞ্জ হয়। সাধারণভাবে চিন্তা করলে আমাদের মনে হতে পারে যে এক্সারসাইজে তো আমাদের সবকিছু বেড়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সবগুলো বাড়লেও তিনটা জিনিস কমছে। এই তিনটা জিনিস কারা? একটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, একটা ডায়াস্টোলিক প্রেসার, আর একটা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। আচ্ছা, প্রথমে এন্ড সিস্টোলিক ভলিউম। যখন এক্সারসাইজ করছি আমরা, এক্সারসাইজ করে কি? এক্সারসাইজের সময় আমার স্ট্রোক ভলিউম বেড়ে যাচ্ছে।
স্ট্রোক ভলিউম যখন বাড়বে তার মানে এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়বে, এন্ড সিস্টোলিক ভলিউম কমে যাবে। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম কমে যাওয়ার লজিকটা আমরা পেলাম। দ্বিতীয় আরো দুইটা জিনিস কমছে, একটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কিভাবে কমছে? যখন এক্সারসাইজ করি তখন দেখা যায়, আবার লিখি আমরা একটু, আমি এক্সারসাইজ করছি তখন দেখা যাচ্ছে আমার অক্সিজেন কন্টেন্ট কমে যাচ্ছে, আমার কার্বন ডাই অক্সাইড কন্টেন্ট বেড়ে যাচ্ছে, পটাশিয়ামের অ্যামাউন্ট বেড়ে যায়, সেলের থেকে ল্যাকটেট, অ্যাসিটেট এই কম্পোনেন্টগুলো বাড়তে থাকে। একটু পরে আমরা একটা চার্ট দেখাবো যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে ভ্যাসো কনস্ট্রিকশন কারা করে, ভ্যাসো ডাইলেটেশন কারা করে। এই ফ্যাক্টর যেগুলো বললাম এরা সবাই মিলে যেটা করে সেটা হচ্ছে ভ্যাসো ডাইলেটেশন। যখন ভ্যাসো ডাইলেটেশন হবে তখন আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আমার ডায়াস্টলিক ব্লাড প্রেশার। তাহলে ডায়াস্টলিক ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে ডিউরিং এক্সারসাইজ আমার ডায়াস্টলিক ব্লাড প্রেশার কমে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে, এন্ড সিস্টোলিক ভলিউমটা কমে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সারসাইজের ক্ষেত্রে বাকি সবকিছুই বাড়ছে, কমছে। এই তিনটা কেন কমছে আমরা ব্যাখ্যাটা দেখলাম। চলে আসি শক। এই যেটাকে শকের কথা বলছিলাম, এই শকের ক্লাসিফিকেশন। শক এখানে গ্রসলি চারটা হেডিং এ ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে হাইপোভলিমিক শক। কোনো কারণে আমার ভলিউম লস হচ্ছে, তার ক্ষেত্রে পেশেন্ট হাইপোভলিমিক শক ডেভেলপ করবে, হেমোরেজ বা অন্য কোনো ফর্মে ফ্লুইড লস। সেকেন্ড যেটা আছে ডিস্ট্রিবিউটিভ শক, যেটাতে লো রেজিস্ট্যান্স শক বলি আমরা। এগুলো কোনটা করা? একটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস যদি হয়, পেশেন্ট ফেইন্ট হয়ে যায়, সেপসিস, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক। আচ্ছা, কার্ডিওজেনিক বা কোন কোন হার্ট ডিজিজের ক্ষেত্রে শক ডেভেলপ করতে পারে পেশেন্ট? মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে ভেন্ট্রিকুলার রাপচার হয়ে গেলে, কোনো ভালভুলার হার্ট ডিজিজ থাকলে, অ্যারিথমিয়া হলে, অথবা কোনো ব্লান্ট মায়োকার্ডিয়াল ইনজুরি বা কার্ডিওমায়োপ্যাথি হলে। এর বাইরে হার্টের সমস্যা না, চারদিক থেকে হার্টকে চেপে ধরেছে, হার্টের চারদিকে পানি জমে যদি হয় যেমন কার্ডিয়াক ট্যাম্পোনেট, অথবা ফুসফুসে অনেক বেশি পরিমাণে বাতাস জমে সে হার্টকে চেপে ধরছে যেমন টেনশন নিউমোথোরাক্স, অথবা কোনো একটা কারণে একটা পালমারি এম্বোলিজম, ম্যাসিভ পালমারি এম্বোলিজম যে সেই পালমারি ট্রাঙ্কের ওই জায়গাটা বন্ধ করে রেখেছে, এইগুলোর ক্ষেত্রে হয় অবস্ট্রাকটিভ শক। কোনো একটা অবস্ট্রাকশনের কারণে আমার আউটপুট আসতে পারছে না, শক ডেভেলপ করছে। তাহলে হাইপোভলিমিক শক, ডিস্ট্রিবিউটিভ শক, কার্ডিওজেনিক শক এবং শেষে আছে অবস্ট্রাকটিভ শক। শকের ক্লাসিফিকেশন জানলাম। এবার একটু করে দেখি হিমোরেজ হলে আমাদের কম্পেনসেটে কি কি চেঞ্জ হয়। অনেকগুলো নাম, একদম সহজ। দেখেন শুধুমাত্র ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে আর বাকি সব কিছু বেড়ে যায়। হার্ট রেট বেড়ে যাচ্ছে, ব্রেথ বা রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে, পেশেন্টের রেস্টলেসনেসও বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ফ্লুইডের মুভমেন্ট বেড়ে যাচ্ছে, নর এফিনেফ্রিন, এভিনেফ্রিন, ভ্যাসোপ্রেসিং, গ্লুকোকর্টিকয়েড, এরিনিন, অ্যালডোস্টেরন, ইরাথোপ্রোটিন থেকে শুরু করে প্লাজমা প্রোটিন পর্যন্ত যা আছে সবকিছু ইনক্রিজ করে যায়। তাহলে কম্পেনসেটরি রিঅ্যাকশন হিমোরেজে কি কি? একটা ভ্যাসো কনস্ট্রিকশন মনে রাখবো, আর বাকি যা যা ইনক্রিজড আছে সব ট্রু। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু করে আমরা ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশনটা জেনে রাখি। ব্লাড ভেসেলটা শুরু করছি আমরা আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে। লেফট ভেন্ট্রিকলের থেকে যে প্রথম যে ভেসেলটা বের হয়, যে লার্জ ভেসেলগুলো, সেগুলোকে আমরা বলি ডিস্ট্রিবিউশন ভেসেল বা উইন্ডকেসেল ভেসেল। এখন এদেরকে এরকমটা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রথমে যে ভেসেলটা বের হচ্ছে, বড় যে ভেসেলটা, উইন্ডকেসেল বা ডিস্ট্রিবিউশন ভেসেলস, এদের ক্ষেত্রে ইলাস্টিক টিস্যু কম্পোনেন্টটা বেশি থাকে আর স্মুথ মাসল কম্পোনেন্টটা কম থাকে। ওকে, তার কারণটা হচ্ছে যখন হার্ট পাম্প করে বা ভেন্ট্রিকুলার সিস্টল হয় তখন তাকে অ্যাট এ টাইম প্রচুর পরিমাণে ব্লাড অ্যাট এ টাইম তাকে সারা বডিতে পৌঁছে যেতে হয়। তাহলে যখন তাকে এরকম ভাবে এত বেশি ইলাস্টিক কন্টেন্ট ক্যারি করতে হয় যাতে সে একবার পাম্প করলে ফোর্সফুলি সারা বডিতে ব্লাডটা চলে যেতে পারে। কিন্তু এরপর যখন সে ব্লাডটা সাবডিভিশন হয়ে বা একেবারে টিস্যু কম্পোনেন্টে বা অর্গানের কাছে চলে আসে, তখন যে কোনো অর্গানে প্রবেশ করার সময় তাকে বাধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন অর্গানের ডিমান্ড অনুযায়ী সে ব্লাডটাকে তার ভিতরে নেয়। এই জন্য ডিস্ট্রিবিউশন ভেসেলের পরে চলে আসে রেজিস্ট্যান্স ভেসেল, এবং বডির 90% রেজিস্ট্যান্সই প্রোভাইড করে কারা?
স্মল আর্টারিজ এবং আর্টারিওলস, ঠিক আছে? এখানে শুধু আর্টারিজ লেখা আছে, আপনি ছোট করে একটা স্মল আর্টারিজ লিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, রেজিস্ট্যান্স ভেসেলসের ক্ষেত্রে ইলাস্টিক কন্টেন্ট কম থাকে, স্মুথ মাসল কন্টেন্ট বেশি থাকে। আচ্ছা, তারপর হয় এক্সচেঞ্জ ভেসেলস। এক্সচেঞ্জ ভেসেলস আমরা এক ধারছে বলে শুধু ক্যাপিলারি কথা বলি, কি দেখা যাচ্ছে এখানে ক্যাপিলারি ছাড়াও কি কি রয়েছে, মেটা আর্টেরিয়াল, ক্যাপিলারি, পোস্ট ক্যাপিলারি ভেনিউল। আর পোস্ট ক্যাপিলারি ভেনিউল ছাড়া যত ধরনের ভেইন আছে তারা সবাই হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলস, ঠিক আছে? ভেনিউল, ভেইন, ভেনা কাভা সবকিছুই আপনার ক্যাপাসিটেন্স ভেসেলস বা রিজার্ভার ভেসেলস বা কালেক্টিং ভেসেলস এর মধ্যে আসবে, এক্সেপ্ট পোস্ট ক্যাপিলারি ভেনিউল। ক্লিয়ার? তাহলে ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশনটা আমরা দুইটা স্টার দিয়ে জেনে রাখবো। এবার জানবো ক্যাপিলারি ক্লাসিফিকেশন। ক্যাপিলারি ক্লাসিফিকেশন এখানে আমরা ছবিতে দেখছি তিন রকম ক্যাপিলারি কথা বলা হয়েছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস বা সোমাটিক ক্যাপিলারি, তারপরটা আছে ভিসেরাল বা ফেস্টার্ড ক্যাপিলারি, আর 3 নম্বর আছে আমাদের সাইনোসয়েড। ওকে, তাহলে প্রথমে আমরা একটু করে দেখি কোনটার ব্যাপার স্যাপার কি হচ্ছে। প্রথমটা বললাম কন্টিনিউয়াস, তারপরটা বললাম হচ্ছে ফেনেস্ট্রেটেড, তারপরটা বললাম হচ্ছে আমরা সাইনোসয়েড। ওকে, আচ্ছা, এদেরকে আমরা দুটো জিনিস দিয়ে পার্থক্য করব। একটা হচ্ছে প্রথমে দেখব যে কার ক্ষেত্রে ফেনেস্ট্রেশন আছে বা নাই। দেখা যাচ্ছে কন্টিনিউয়াস সে খুব ভালো, তার ক্ষেত্রে কোনো ফেনেস্ট্রেশনই নাই। ফেনেস্ট্রেটের ক্ষেত্রে নামই পরিচয়, তার ক্ষেত্রে ছোট ছোট এরকম ছোট 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 রেগুলার অনেকগুলো ফেনেস্ট্রেশন আছে। এবং তারপর যেটা আছে সেটা হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারি, এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইররেগুলার অনেকগুলো ফেনেস্ট্রেশন আছে, ইররেগুলার লার্জ অনেকগুলো ফেনেস্ট্রেশন আছে। ওকে, আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্ট আমরা দেখি সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা বেসাল ল্যামিনা কেমন আছে। বেসমেন্ট মেমব্রেন দেখা যাচ্ছে কন্টিনিউয়াস সোমাটিক ক্যাপিলারির ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেন আছে ইনট্যাক্ট, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট, কিন্তু সাইনোসয়েডের ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট থাকে না, ডিসরাপ্টেড থাকে, জায়গায় জায়গায় ভাঙা থাকে। আমার বডির অধিকাংশ ক্যাপিলারি হচ্ছে কন্টিনিউয়াস বা সোমাটিক ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি ও সাইনোসয়েডের উদাহরণটাকে আমরা দুটো নিউমোনিক দিয়ে মনে রাখি। একটা হচ্ছে এখানে বাইক, BIKE, বি হচ্ছে ব্রেন, আরো স্পেসিফিক বললে কর্ড প্লেক্সাস, হচ্ছে আই হচ্ছে ইন্টেস্টাইন, কে হচ্ছে এখানে কিডনি, আর হচ্ছে মোস্ট অফ দা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আচ্ছা, আর সাইনোসয়েডের ক্ষেত্রে আমাদের নিউমিকটা হচ্ছে এস ল্যাব, এস হচ্ছে এখানে স্প্লিন, এল হচ্ছে লিভার, এ হচ্ছে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই জন্য ওখানে কিন্তু বলেছিলাম মোস্ট অফ দা, কারণ এখানে কয়েকটা চলে আসছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আর একটা হচ্ছে অ্যাডেনোহাইপোফিজিস বা অ্যান্টেরিয়র পিটুইটারি, আর লাস্টের বি হচ্ছে বোন ম্যারো। এই উদাহরণগুলো ইনফিনিটি এক্সট্রা গুরুত্বপূর্ণ, সহজেই আপনার একটা প্রশ্ন এখান থেকে করে দেওয়া যায়, এবং আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন এই সাইনোসয়েড রিলেটেড বা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি রিলেটেড এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, তাহলে খুব গুরুত্ব দিয়ে আমরা এই ক্যাপিলারি ক্লাসিফিকেশন গুলো, তাদের ডিফারেন্সটা কোন জায়গায় এবং উদাহরণটা কি সেটা জানার চেষ্টা করব। আচ্ছা, এবার চলে আসি একটা ছোট্ট একটা টপিক, মাইক্রো সার্কুলেশন। আসলে মাইক্রো সার্কুলেশন কম্পোনেন্ট 4টা, যে ব্লাড ভেসেলের ডায়ামিটার 0.5 মিলিমিটারের থেকে কম তারাই মাইক্রো সার্কুলেশন ইনক্লুডেড। এর মধ্যে একটা আছে রেজিস্ট্যান্স ভেসেল, সেটা হচ্ছে আর্টেরিয়াল, একদম ছবিতে দেখবেন বাম দিকে। এরপরে যে তিনটা হচ্ছে আমার এক্সচেঞ্জ ভেসেল ছিল, তারা ইনক্লুডেড মাইক্রো সার্কুলেশনের মধ্যে। তাহলে 2 নম্বরে আছে মেটা আর্টেরিয়াল, 3 নম্বরে আছে ক্যাপিলারি, এবং 4 নম্বরে আছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল। এই 4টা হচ্ছে কনসিস্ট করে মাইক্রো সার্কুলেশন। ঠিক আছে, আচ্ছা, মাইক্রো সার্কুলেশনের পরে আমরা চলে আসছি আমাদের সার্কুলেটরি সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, যেটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন এবং ভ্যাসো ডাইলেশন করে
কোন কোন সাবস্টেন্স। একটু আগে এক্সারসাইজের চেঞ্জ বলতে গিয়ে কিন্তু কয়েকটা ভ্যাসোডাইলেটিং ফ্যাক্টরের কথা বলে ফেলেছি। এখন একটু ভ্যাসো কনস্ট্রিকশনের ফ্যাক্টরগুলো দিয়ে শুরু করি। অনেক কঠিন কঠিন কাটা নাম জ্ঞান থেকে এখানে দেওয়া আছে, এগুলোকে নিউনিক দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। সেই নিউনিকটা কি? নিউনিক হচ্ছে আমার বন্ধু ইভান্স। দেখুন আমি এখানে পাওয়ার পয়েন্টে চেষ্টা করেছি নিউমোনিক অনুসারে সাজাতে। আচ্ছা, এই ইভান্সের সাথে আলাদা একজন ভদ্রলোক আছে, সে হচ্ছে ডিক্রিজ টেম্পারেচার, সে একটু আইসোলেটেড থাকে পছন্দ করে। ইভান্স দিয়ে বাকিগুলো মিলিয়ে ফেলি। ই দিয়ে আছে এন্ডোথেলিন 1, ই দিয়ে আছে এপিনেফ্রিন, ই দিয়ে আছে এন্ডোজেনাস ডিজিটালিস, ভি দিয়ে একটাই ভ্যাসোপ্রেসিন, এ দিয়ে আছে অটো রেগুলেশন, ওখানে আছে থ্রম্বোক্সিন A2, এদিকে আছে আর্জিনিন ভ্যাসোপ্রেসিন বা এবিপি, ওইদিকে আছে অ্যানজিওটেনসিন 2। এন দিয়ে আছে এক নাগারে তিনটা, নরএপিনেফ্রিন, নিউরোপেপটাইড ওয়াই, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ইনহিবিটর। এস দিয়ে আছে দুটো, একটা হচ্ছে লোকালি রিলিজ সেরোটোনিন, আর একদিকে আছে হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন। তাহলে সহজভাবে এই ইভান্স দিয়ে যদি মনে রাখি তাহলে কারা ভ্যাসো কনস্ট্রিকশন করে সেটুকু আমরা আলাদাভাবে মনে রাখতে পারবো। ওকে, আচ্ছা, ভ্যাসো কনস্ট্রিকশনের পরে তাহলে সর্বদা চলে আসে কারা ভ্যাসো ডাইলেশন করবে। এই চারটাতে আমরা দেখছি ভ্যাসো ডাইলেশন করে কারা, তাদের নামগুলো। একটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হতে পারে যে ভ্যাসো কনস্ট্রিকশন কারা করে এটুকু মনে রাখলে তো সহজ, কিন্তু আপনি যখন ভ্যাসো ডাইলেশন পড়বেন এর মধ্যে যে লোকাল ফ্যাক্টর গুলো আছে এগুলো একটু খেয়াল করে দেখবেন। কিছু ফ্যাক্টর আছে যারা ডিক্রিজড এবং ইনক্রিজড এর ব্যাপার আছে, এবং স্যাররা প্রায়শই প্রশ্ন করে শুধু এই লোকাল ফ্যাক্টর গুলো নিয়ে, যে এর মধ্যে কে ডিক্রিজড হলে ভ্যাসোডাইলেশন করে, কে ইনক্রিজড হলে ভ্যাসোডাইলেশন হয়। অধিকাংশ ফ্যাক্টর ইনক্রিজড হলেই ভ্যাসোডাইলেশন হয়, শুধু ডিক্রিজড এর মধ্যে আছে দেখেন দুইটা, একটা হচ্ছে অক্সিজেন কমে গেলে, আরেকটা পিএইচ কমে গেলে। এখন পিএইচ যদি কমে যায় তাহলে হাইড্রোজেন বেড়ে যাচ্ছে, বাইকার্বনেটটা কম থাকবে। তাহলে ক্লিয়ার? তাহলে 3 নম্বর একটা পয়েন্ট কিন্তু এখানে আমরা ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে ডিক্রিজড অক্সিজেন, ডিক্রিজড লোকাল পিএইচ, এবং আরেকটা হচ্ছে ডিক্রিজড বাইকার্বনেট। এছাড়া বাকি যতগুলো ইনক্রিজড আছে, ইনক্রিজড কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম, অ্যাডেনোসিন, ল্যাকটেট, লোকাল টেম্পারেচার, সবগুলোই হচ্ছে ভ্যাসোডাইলেশন করবে। আর এদিকের এই কাটকোট্টা নামগুলো তো রয়েছেই। তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসোডাইলেশন শেষ। চলে আসছে আরেকটা টার্মিনোলজি, ফিজিক্স অফ ব্লাড ফ্লো রিলেশন নিয়ে। আচ্ছা, ব্লাড ফ্লো সম্পর্কে জানতে হলে আমাদেরকে 3টা ইকুয়েশন সম্পর্কে জানা লাগে। তো এই 3টা ইকুয়েশনের মধ্যে প্রথমটা যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি রিলেটেড। ভেলোসিটি কথাটা হচ্ছে যে ব্লাড ফ্লোর ভেলোসিটি, সেটা ব্লাড ফ্লো যদি বেশি হয় তাহলে ভেলোসিটি বেশি হবে, আর এ বা টোটাল ক্রস সেকশনাল এরিয়া যদি কম হয় তাহলে ভেলোসিটি কম হবে। এই কোশ্চেনটা আমরা এভাবে দেখাই যে ভি ইকুয়াল টু এফ বাই এ। আমি যেহেতু ফ্লো নিয়ে খেলবো, তার মানে ফ্লো ইকুয়াল টু বা এফ ইকুয়াল টু ভি বা ভেলোসিটি এবং এ টোটাল ক্রস সেকশন এরিয়া লিখতে পারি। 2 নম্বর, ওমস লতে ওম মহাশয় বলে গিয়েছেন যে ফ্লো প্রেসার গ্রেডিয়েন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনেট, রেজিস্ট্যান্সের সাথে আর ক্যাপিটাল আর ইনভার্সলি প্রপোর্শনেট। আর ওইদিকে রয়ে গেছে আমার পয়সিলিস ল, সেখানে বলা হয়েছে যে ফ্লো উপরে রয়েছে আগের মতোই প্রেসার গ্রেডিয়েন্ট, আর আছে 4th পাওয়ার অফ দ্য রেডিয়াস, আর নিচে আছে ইটা বা ভিসকোসিটি আর লেন্থ অফ দ্য ভেসেলস। আমি পাই আর 8 এই কনস্ট্যান্টগুলোকে চিন্তার মধ্যে থেকে বাদ দিলাম। 3টা সূত্রকে যদি একসাথে করি, যেটা আপনি লিখে রাখবেন যে ব্লাড ফ্লো সে ডিরেক্টলি প্রপোর্শনাল ভেলোসিটি, টোটাল ক্রস সেকশনাল এরিয়া, প্রেসার গ্রেডিয়েন্ট এবং 4th পাওয়ার অফ দ্য রেডিয়াস বা রেডিয়াস যাই আসুক না কেন, আর ইনভার্সলি প্রপোর্শনাল রেজিস্ট্যান্স, ভিসকোসিটি এবং লেন্থ। এটা হচ্ছে আপনার পড়া। তাহলে ব্লাড ফ্লো সে ডিরেক্টলি প্রপোর্শনেট করছে এই উপরে 4টার সাথে, আর ইনভার্সলি প্রপোর্শনেট করছে এই নিচে 3টার সাথে। ক্লিয়ার? আচ্ছা, এই ফ্লোর সাথে সম্পর্ক রেখে প্রায়শই একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে সম্পর্ক। রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা এরকম যে রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনেট টু ভি ইটা এল। এইটা একটু লিখে রাখেন। এখানে ভি হচ্ছে ভিসকোসিটি, ইটা হচ্ছে দুঃখিত, ভি হচ্ছে ভেলোসিটি, ইটা হচ্ছে ভিসকোসিটি এবং এল হচ্ছে লেন্থ।
এই তিনটার সাথে রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনেট, বাকি যা যা বাদ বাকি ফ্যাক্টর আসুক না কেন সেগুলোর সাথে ইনভার্সলি প্রপোর্শনেট। ঠিক আছে, তাহলে ফিজিক্স অফ ব্লাড ফ্লো থেকে আমরা এই দুইটা টার্ম জানবো, একটা হচ্ছে ফ্লোর সাথে কার কি সম্পর্ক, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে কার কি সম্পর্ক। দয়া করে একটা কাজ অবশ্যই করবেন না, সেটা হচ্ছে ব্লাড ফ্লোর ইকুয়েশন থেকে রেজিস্ট্যান্সকে বের করার চেষ্টা করবেন না, তাহলে সবকিছু হজবরল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভেলোসিটির পরে সহজ পড়া যেটা শেষের দিকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কার্ডিয়াক মাসলের প্রপার্টিজ। কার্ডিয়াক মাসলের কিছু এক্সক্লুসিভ ফিচার আছে, সেই প্রপার্টিজ গুলো আপনাকে নামগুলো জেনে রাখতে হবে। খেয়াল করে দেখেন, অটোমেটিসিটি, অটোরিদমেসিটি, এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটির ভিতরে আবার দুই রকম কথা আছে, অল আর নান ল। যদি কন্ট্রাক্ট করে সবাই একসাথে করবে নাহলে করবে না। ফ্রাঙ্কেনস্টাইন ল, যত বেশি আমার এখানে কন্ট্রাকশন, এনার্জি অফ দ্য কন্ট্রাকশন কার সাথে রিলেটেড, প্রপোর্শনেট কার সাথে, ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার। মাসল ফাইবার লেন্থ যত বেশি হবে, ফোর্স অফ কন্ট্রাকশন বা এনার্জি অফ কন্ট্রাকশন তত বেশি হবে। আর আছে রিফ্র্যাক্টরি পিরিয়ড, যে রিফ্র্যাক্টরি পিরিয়ড প্রিভেন্ট করছিল কার্ডিয়াক মাসলকে ফ্রম ফ্যাটিগেবিলিটি, ফ্রম টেটানাইজেশন। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড যে সময়ে কোনো এক্সট্রা অর্ডিনারি স্টিমুলেশন এসেও নতুন একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে না। আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি, যেটা হচ্ছে হ্যাঁ এই সময়টায় একটা কোনো এক্সট্রা অর্ডিনারি বা প্যাথোলজিক্যাল স্টিমুলেশন আসলে হয়তো একটা নতুন ইম্পালস জেনারেট করতে পারে। কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়াল ছবিটা যদি আমি আঁকি, তাহলে এই পোর্শন পর্যন্ত হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, আর এই সাইডটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। ওকে, এটা কি জিনিস এবার একটু দেখাই ছবিটা, কারণ আমাদের এর পরের পড়াটাই হচ্ছে কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়াল। নরমালি অ্যাকশন পটেনশিয়াল বললে আমরা কি বুঝি, প্রথমে একটা ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, শেষ ঘটনা, তারপর আবার রেস্টিং কন্ডিশনে ফিরে আসবে। কিন্তু কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে এবার উঠছে ঠিক আছে, তারপর নামতে গিয়েও কারণ যেন নামছে না, তারপর সেটাকে আরো প্রলং করে তারপর কিসে নামছে। তাহলে ঘটনাটা কি ঘটে, ঘটনাটা ঘটে এখানে প্রথমে ফেজ 0, এখানে কার্ডিয়াক মাসলের ফার্স্ট ডিপোলারাইজেশন বা শার্প ডিপোলারাইজেশনটা হয়। কার কারণে হয়, এখানে ফার্স্ট সোডিয়াম চ্যানেলের কারণে। নরমালি ডিপোলারাইজেশন হয় এই পিক পর্যন্ত গেল। আচ্ছা, এরপর এই সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়, কার্ডিয়াক মাসল সে করে কি এরপর রিপোলারাইজেশনটা শুরু করে, স্টেজ বা ফেজ 1। এই সময় কি করে, সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়, পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে পটাশিয়াম ইফ্লাক্স শুরু হয়। এইটুকু নামার পরে তখন কার্ডিয়াক মাসলের খেয়াল হয় যে আমার তো এত দ্রুত অ্যাকশন পটেনশিয়ালটা শেষ করলে হবে না, আমাকে অ্যাকশন পটেনশিয়ালটা প্রলং করতে হবে। আর এই জন্য আমার আছে রিফ্র্যাক্টরি পিরিয়ড, কারণ আমি যদি অ্যাকশন পটেনশিয়াল প্রলং না করি কার্ডিয়াক মাসল ফ্যাটিগড হয়ে যাবে, সে তো টেটানাইজড হয়ে যাওয়ার রিস্ক থেকে যাচ্ছে। এই জন্য সে করে কি তখন রিপ্রেশনটাকে এখানে হল্ড করে দেয়, দিয়ে এখানে সে তার ডিপ্রেশনটাকে আরো প্রলং করে। এখানে একটা সে স্লো চ্যানেল ওপেন করে যেটার মাধ্যমে সে ডিপ্রেশনটাকে প্রলং করছে। এই স্লো চ্যানেলটার নাম হচ্ছে স্লো ক্যালসিয়াম চ্যানেল অথবা স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল। তাহলে এই যে চ্যানেলটার মাধ্যমে সে তার ডিপ্রেশনটাকে প্রলং করছে, এই ফেজটার নামই হচ্ছে প্লাটু। তাহলে প্লাটু কার্ডিয়াক মাসল একটা এক্সক্লুসিভ ফিচার, এবং প্লাটুতে কি কাজ করে, স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে স্লোলি ক্যালসিয়াম ঢুকতে থাকে। আরেকটা ঘটনা ঘটে, এই যে স্টেজ 1-এ যে পটাশিয়াম ইফ্লাক্স শুরু হয়েছিল সেটা ডিক্রিজ করে যাবে, ডিক্রিজ পটাশিয়াম ইফ্লাক্স। তাহলে প্লাটুতে ঘটনা ঘটে দুইটা। প্লাটু এক ধরনের ডিপোলারাইজেশন, তার মাধ্যমে কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়াল বলি বা রিফ্র্যাক্টরি পিরিয়ড বলি এটাকে প্রলং করা হয়, এবং এখানে চেঞ্জ হয় দুইটা বা ঘটনা ঘটে দুইটা, একটা স্লো ক্যালসিয়াম বা স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়াম ঢুকতে থাকে, আর একটা হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্স করতে থাকে। যখন হচ্ছে মনে করে যে কার্ডিয়াক মাসল আর আমার দরকার নেই ডিপ্রেশনটাকে প্রলং করার, তখন সে ধাপ করে ডিপ্রেশনের মাধ্যমে পটাশিয়াম ইফ্লাক্স বাড়িয়ে দিয়ে অ্যাকশন পটেনশিয়াল শেষ করে আবার এখানে নিচে চলে আসে, স্টেজ 4-এ চলে আসে। এটাকে বলছি আমরা তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তাহলে তার দেখছি আমি প্রথমে একটা ডিপ্লোরেশন, তারপর একটা আর্লি ডিপ্লোরেশন, তারপর একটা স্লো ডিপ্লোরেশন, তারপর একটা লাস্ট র্যাপিড ডিপ্লোরেশন। ক্লিয়ার? তাহলে এই স্টেজ থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড,
আর লাস্টের এই পোর্শনটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ পিরিয়ড, যে সময় চাইলেই কোনো একটা প্যাথোলজিক্যাল স্টিমুলেশন এসে আরেকটা ইম্পালস তৈরি করতে পারে। আচ্ছা, আমাকে গুরুত্বপূর্ণ জিনিস দুটো জানতে হবে এখান থেকে পড়া। একটা হচ্ছে কার্ডিয়াক মাসল অ্যাকশন পটেনশিয়ালে ডিপোলারাইজেশন করে দুইটা চ্যানেল, একটা হচ্ছে ফাস্ট সোডিয়াম চ্যানেল আর একটা হচ্ছে স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল। আরেকটা প্রশ্ন আমাকে জানতে হবে সেটা হচ্ছে এই প্লাটোতে কি কি ঘটনা ঘটে। ক্লিয়ার? তো মোটামুটি আমাদের পড়ার শেষ পর্যায়ে চলে এসেছি। একদম লাস্টে আমরা যে জিনিসটা আজকে দেখবো বা জানবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পালসের অ্যাবনর্মালিটি। আমরা হাত ধরে যে রেডিয়াল পালসটা এক্সামিন করি, এক্সামিন করার সময় আমরা কতগুলো অ্যাবনর্মালিটি পেতে পারি। সে অ্যাবনর্মালিটি হতে পারে পালসের রিদমের, যেটাকে বলছি আমরা পালসাস বাইজেমিনিয়া, হতে পারে পালসের ভলিউমের কোনো একটা অ্যাবনর্মালিটি, হতে পারে পালসের ক্যারেক্টারের কোনো একটা অ্যাবনর্মালিটি। পালসের ভলিউম যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে হতে পারে একটা লার্জ ভলিউম পালস। আচ্ছা, পালসাস অল্টারেন্স হতে পারে। অল্টারেন্স মানে একটা স্ট্রং বিট তারপর একটা উইক বিট। এটা হচ্ছে কার্ডিনাল ফিচার ফর লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। পালসাস প্যারাডক্সাস হতে পারে। কিরকম জিনিসটা, যে ডিউরিং ইন্সপিরেশন প্রেশার কমে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কতটুকু, সিস্টোলিক প্রেশার 10 মিলিমিটার মার্কারি পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে যে পালসাস প্যারাডক্সাস যে কন্ডিশনগুলোতে হয় সেখানে 10 মিলিমিটার মার্কারির থেকেও আরো বেশি সিস্টোলিক প্রেশারটা ফল করে যায়। কি কি কন্ডিশন আছে? কমন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট, একটা হচ্ছে ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। কার্ডিয়াক টেম্পোনেট, ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস, ঠিক আছে। আর আছে কলাপসিং বা অটোহেমার পালস। পালস কলাপস করে, এবার হাত ধরে উপরে তুললে দেখবে যে পালস কলাপস করে গিয়েছে। কার ফিচার এটা? যে কোনো ধরনের হাইপারডাইনামিক সার্কুলেশনের কজ যেগুলো আছে, থাইরোটক্সিকোসিস, অ্যানিমিয়া, ফিভার। তাহলে হাইপারডাইনামিক সার্কুলেশনের কজগুলোর মধ্যে আরেকটা ফিচার পেলাম, কলাপসিং পালস বা অটোহেমার পালস। অ্যাবনর্মালিটিস আছে কি কি? একটা স্লো রাইজিং পালস অ্যাওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে, সাথে এখানে পালসাস ডিসফারেন্স থাকতে পারে, হাইপারট্রপিক কার্ডিও অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি অথবা কম্বাইন্ড অ্যাওরটিক স্টেনোসিস অ্যাওরটিক রিলাক্সেশন থাকে। আর লাস্টে পালসাস ডেফিসিট অ্যাওরটিক বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে থাকে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে পালসাস ডেফিসিট কেন? কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে তো অনেকগুলো রিদম তৈরি হয়, এর মধ্যে যে রিদমগুলো ক্যাপাসিটি আছে পালস জেনারেট করার সেগুলো আমি হাতে পাবো, আর যেগুলো ওই ক্যাপাসিটিটা নাই সেগুলো আমি এখানে পালস ফিল করতে পারবো না, একটা ডেফিসিট থেকে যাবে, সেটাই পালসাস ডেফিসিট। অনেক কিছু আজকে একসাথে পড়া হয়ে গেল একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আপনারা যারা যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন চেষ্টা করবেন আজকের পড়াটা আজকেই গুছিয়ে ফেলার জন্য। আপনাদের জন্য নিরন্তর শুভকামনা। সবাই ভালো থাকবেন। যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সবসময় আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। সবসময় ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
অসুস্থ আজকে প্রায় 1 মাস। আমার করোনা হয়েছিল, এখন নিউমোনিয়া করোনা। আমাদের বাসার সবাই তো ভাবিরা একই অবস্থা। গত মাসের 14 তারিখ থেকে সবাই আসে নাই আমাদের। আমার 2 ছেলে আর আমার আসছে নেগেটিভ, তো ভাবির এখনো পজিটিভ। কালকে আবার নিয়েছে স্যাম্পল দেখা নিউমোনিয়া খুব ক্ষতি করতে। আমাকে বলে নাই ছেলেরা, ছেলেদেরও তো করোনা, এরা জীবনবাদীরা ঠিক হসপিটাল বাসায় হসপিটালে আর নেয় না। এই দেশে কোনো চিকিৎসা নাই করোনায় যে অনেক কথা বল, হসপিটালে গেলে সিট পাইবে না তো। আর কোথাও গেলে ইসরায়েল কোনো হসপিটালে গেলে 3 লাখ টাকা দপ্তর জমা দিচ্ছি। কাজ করতেছেন ভালো থাকো। আসসালামু আলাইকুম। আপনি বন্ধ হয়ে গেলে না ঠিক আছে।